নমস্কার। প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে বিরাট প্রতিভা ও সম্ভাবনা, কিন্তু সেগুলি সুপ্ত থেকে যায় আত্মবিশ্বাসের অভাবে। সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধনেই মনুষ্য জীবনের সার্থকতা। বর্তমান যুগে সকল মানুষের উপর অগাধ বিশ্বাস ছিল স্বামী বিবেকানন্দের। তিনি জানতেন মানুষের ঘুম ভেঙে দিলেই সে সিংহের মতো গর্জন করে এগিয়ে যাবেই মহৎ লক্ষ্যের দিকে, কেউ তাকে রুখতে পারবে না। শৈশব ও বাল্যকালে মানুষের অন্তর্নিহিত শক্তি ও প্রতিভা বিকাশোন্মুখ হয় যথার্থ আদর্শ জীবনকে লক্ষ্য রেখে চলার অপেক্ষায় থাকে। সে আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে স্বামিনে তাপহারিণে। মাদ্রাজে পৌঁছানোর বহু পূর্বেই সেখানকার নগরবাসীরা স্বামীজিকে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পাশ্চাত্যের উদ্দেশ্যে স্বামীজি মাদ্রাজ থেকেই যাত্রা করে বোম্বের জাহাজ ধরলেন। মাদ্রাজবাসীরা স্বামীজিকে তাঁদের আপনজন বলেই মনে করতেন এবং স্বামীজি তাই ভাবতেন। কুম্ভকোণম হতে স্বামীজি ট্রেনে চলে গেলেন। পথে যত স্টেশনে গাড়ি থামল সর্বত্রই তিনি বিপুল সম্বর্ধনা পেলেন। মাদ্রাজের কাছাকাছি ছোট একটি স্টেশনে মজার এক কাণ্ড ঘটল। ট্রেন সেখানে থামবার কথা নয়, তবুও উৎসাহী জনতা স্টেশন মাস্টারকে বারবার অনুরোধ করল অন্তত কয়েক মিনিটের জন্য যেন ট্রেন থামানো হয়। স্টেশন মাস্টার জানালেন এ ব্যাপারে তাঁর কিছু করার নেই। তখন ক্ষুব্ধ জনতা রেল লাইনের উপর শুয়ে পড়ল। ইতিমধ্যে ট্রেন প্রায় এসে গেছে। অবস্থা থেকে গার্ড তৎক্ষণাৎ ট্রেন থামালেন। অমনি জনস্রোত ছুটল স্বামীজির কামরার দিকে। সকলের আগ্রহ দেখে স্বামীজি আনন্দে অভিভূত, হাত তুলে সকলকে আশীর্বাদ জানালেন। এরপর মাদ্রাজ স্বামীজিকে স্বাগত জানাবার জন্য মাদ্রাজে অনেক দিন আগে থেকেই তোড়জোড় চলছিল। মাদ্রাজই সর্বপ্রথম স্বামীজির প্রতিভা আবিষ্কার করেছিল এবং তাকে আমেরিকা পাঠাবার ব্যবস্থা করেছিল। তাই মাদ্রাজবাসীর এখন খুব আনন্দের দিন। শহরের বিভিন্ন অঞ্চলে 17টি তোরণ তৈরি হল। দ্বারে দ্বারে পুষ্পমাল্য ও বিচিত্র বর্ণের পতাকা। স্থানে স্থানে লেখা ছিল পূজনীয় বিবেকানন্দ দীর্ঘজীবী হোক, স্বামী বিবেকানন্দ সুস্বাগত, এসো শান্তির অগ্রদূত ইত্যাদি। অভ্যর্থনার দিন সারা শহর আনন্দোৎসবে মেতে উঠল। 6 ফেব্রুয়ারি স্বামীজি মাদ্রাজ স্টেশনে পৌঁছলেন। স্টেশনে এত লোক সমাগম হয়েছিল যা আগে কখনো হয়নি। এরপর শুরু হলো বিরাট শোভাযাত্রা। রাস্তায় লোকের উপচে পড়া ভিড়। স্বামীজিকে দেখার জন্য লোকে ব্যস্ত হয়ে পড়ল। স্বামীজিও তাদের প্রতি নমস্কার জানাতে লাগলেন। সেনাপতি যেন যুদ্ধ জয় করে ফিরছেন। এ যেন এক বিরাট বিজয় উৎসব। পথে উৎসাহী যুবকেরা গাড়ির ঘোড়া খুলে নিজেরাই টানতে লাগলো। অবশেষে স্বামীজি পৌঁছলেন ক্যাসল কার্নানে। এখানেই স্বামীজি কয়েকদিন বাস করেন। 8ই ফেব্রুয়ারি স্বামীজিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানোর দিন। ক্যাসল কার্নান থেকে ভিক্টোরিয়া হলে গেলেন। হলটিতে তিল ধারণের জায়গা ছিল না, আর চারিদিকে তুমুল হর্ষধ্বনি। এরই মধ্যে অভিনন্দন পত্র পাঠ করা হলো। জনতার মধ্য থেকে প্রচন্ড ধ্বনি উঠল, খোলা জায়গায় সভা হোক। বাধ্য হয়ে স্বামীজি হলের বাইরে গেলেন। গাড়ির উপর দাঁড়িয়ে বক্তৃতা আরম্ভ করলেন। কিন্তু বিশাল জনতার কোলাহল, হর্ষধ্বনি এমনই প্রচন্ড যে সকলে তাঁর কথা শুনতে পেল না। তিনিও সংক্ষেপে বক্তৃতা শেষ করলেন। মাদ্রাজে স্বামীজি 9 দিন ছিলেন। প্রত্যেক দিন তাকে বক্তৃতা দিতে হয়েছিল।
তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমার সমরনীতি বক্তৃতা। এই ভাষণে তিনি বলেন, সংস্কারকগণকে আমি বলতে চাই, আমি তাদের অপেক্ষা একজন বড় সংস্কারক। তাঁরা একটু আধটু সংস্কার করতে চান, আমি চাই আমূল সংস্কার। আমাদের প্রভেদ কেবল সংস্কারের প্রণালীতে, তাদের প্রণালী ভাঙিয়া চুরিয়া ফেলা। আমার পদ্ধতি সংগঠন। তবে আমি কি প্রণালীতে কাজ করব? আমি প্রাচীন মহান আচার্যগণের উপদেশ অনুসরণ করতে চাই। হে ভাবি সংস্কারকগণ, ভাবি স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম যশ, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? যদি হয়ে থাকে তবে বুঝবে তোমরা প্রথম সোপানে, স্বদেশ হিতৈষী হবার প্রথম সোপানে মাত্র পদার্পণ করেছ। মানলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝছ, কিন্তু জিজ্ঞাসা করি, এই দুর্দশা প্রতিকার করবার কোনো উপায় স্থির করেছ কি? কেবল বৃথা বাক্যে শক্তি ক্ষয় না করে কোনো কার্যকর পথ বার করেছ কি? কিন্তু এতেও হলো না। তোমরা কি পর্বতপ্রায় বাধা বিঘ্নকে তুচ্ছ করে কাজ করতে প্রস্তুত আছো? যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে তবে তোমরা প্রত্যেকেই অলৌকিক কাজ করতে পারো। মাদ্রাজের পর কলকাতা। মাদ্রাজ থেকে জাহাজে চড়ে স্বামীজি কলকাতায় আসেন। বজবজে পৌঁছান 18ই ফেব্রুয়ারি। পরের দিন স্পেশাল ট্রেনে বজবজ থেকে শিয়ালদহ। তখন সকাল 7:30। প্ল্যাটফর্মে তিনি নামা মাত্রই চারিদিকে বিশাল জনতার তুমুল জয়ধ্বনি উঠল। জয় পরমহংস রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দ জি কি জয়। স্বামীজি সকলের উদ্দেশ্যে হাত তুলে নমস্কার জানালেন। স্বামীজি ঘোড়ার গাড়িতে ওঠা মাত্রই উৎসাহী যুবকেরা ঘোড়া খুলে দিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে যেতে লাগলো। গাড়ির সামনে ব্যান্ড পার্টি আর পিছনে বিরাট শোভাযাত্রা। কীর্তনের দল গান গাইতে গাইতে চলল। রাস্তার দুই দিকে নানা রঙের পতাকা, ফুল, মালা ও পট্টসজ্জা। সার্কুলার রোডে, বর্তমান নাম আচার্য প্রফুল্লচন্দ্র রোড, হ্যারিসন রোডের মোড়ে, বর্তমান নাম মহাত্মা গান্ধী রোড, এবং রিপন কলেজের সামনে বিশাল তিনটি সুসজ্জিত তোরণে লেখা ছিল যথাক্রমে জয় স্বামীজি, জয় রামকৃষ্ণ, স্বাগত। রিপন কলেজে সাধারণভাবে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। তারপর স্বামীজি পাশ্চাত্য শিষ্য ভক্ত সহ বাগবাজারে পশুপতিনাথ বসুর বাড়িতে চলে আসেন। বিকালে পাশ্চাত্য শিষ্যদের কাশীপুরে গোপাললাল সিংয়ের বাগান বাড়িতে রেখে তিনি গেলেন আলমবাজার মঠে। অনেক দিন পর স্বামীজিকে নিজেদের মধ্যে পেয়ে গুরু ভ্রাতারা তো আনন্দে আত্মহারা। মঠের সাধুরা তাকে হার্দিক অভ্যর্থনা জানালেন। স্বামীজি তাঁর বিভিন্ন অভিজ্ঞতার কথা বলতেন। আনুষ্ঠানিকভাবে 28শে ফেব্রুয়ারি কলকাতা অধিবাসীদের পক্ষ থেকে প্রকাশ্য জনসভায় স্বামীজিকে বিপুল অভ্যর্থনা জানানো হয়। সভা হয়েছিল শোভাবাজারের রাজা স্যার রাধাকান্ত দেবের বাড়ির বিস্তৃত প্রাঙ্গণে। প্রায় 4000 উৎসাহী নরনারী সমবেত হয়েছিল। অভিনন্দনের উত্তরে স্বামীজি বললেন, আমি সন্ন্যাসী ভাবে উপস্থিত হইনি, ধর্ম প্রচারক রূপেও না, কিন্তু আগের মতো সেই কলকাতার বালক রূপে তোমাদের সঙ্গে আলাপ করতে এসেছি। যদি কায়ি মনোবাক্যে আমি কোনো সৎ কাজ করে থাকি, যদি আমার মুখ দিয়ে এমন কোনো কথা বের হয়ে থাকে যার দ্বারা জগতে কোনো ব্যক্তি কিছুমাত্র উপকৃত হয়েছে, তাতে আমার কোনো গৌরব নেই, তা তাঁরই। শ্রীরামকৃষ্ণ। কলকাতাবাসী যুবকগণ, ওঠো, জাগো, কারণ শুভ মুহূর্ত সমাগত। সাহস অবলম্বন করো, ভয় পেও না, নির্ভীক হতে হবে, তবেই আমরা কার্যে সফলতা লাভ করব। ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করছেন।
যুবকগণের দ্বারা এই কার্য সাধিত হবে। আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার যুবকগণের মধ্যেই সেই শক্তি প্রকাশ পাবে যা ভারতকে তার উপযুক্ত আধ্যাত্মিক অধিকারে পুনঃপ্রতিষ্ঠা করবে। কলকাতা অভিনন্দনের কয়েকদিন পরে 4 মার্চ স্টার থিয়েটারে স্বামীজি বেদান্ত সম্বন্ধে একটি মনজ্ঞ ভাষণ দেন। এই সময় স্বামীজিকে সর্বদাই ব্যস্ত থাকতে হতো। প্রত্যেক দিন নিত্য নতুন ব্যক্তিরা সব আসতেন আর স্বামীজি তাঁদের সঙ্গে ধর্মালোচনা করতেন, নানাবিধ প্রশ্নের উত্তর দিতেন।